দর্শক মণ্ডলী, কথা বলছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা থেকে এবং আমি এই মুহূর্তে রয়েছি গোদারা স্লুইস গেটে। বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন বকে নিয়ে গড়ে ওঠা বাগেরহাট জেলা প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর। আর সেই প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে আমি আজ কথা বলছি বাগেরহাট জেলার ফকিরহাট, চিতলমারী ও সদর উপজেলার সীমান্তবর্তী চিত্রা নদীর পাড়ে অবস্থিত গোদারা স্লুইস গেট থেকে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতে এখানে তৈরি করা হয়েছে একটি ইকো পার্ক। আমার পেছনে এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত সেই স্লুইস গেট এবং এই স্লুইস গেটের মাধ্যমে এখানে আসলে নদীর পানি নিয়ন্ত্রণ করা হয়। আর এটা হচ্ছে আমার পেছনে যদি দেখেন, এটা হচ্ছে গোদারা ইকো পার্ক। এইটা তো এখানে নানাবিধ গাছগাছালি রয়েছে, বিশেষ করে ফুল এবং ফলের গাছ রয়েছে। যদিও এটা সংরক্ষণের অভাবে বর্তমানে এর দুর্দশা আমাদের চোখে পড়ছে, কিন্তু একসময় এই পার্কটিরও জৌলুস ছিল। এই স্লুইস গেটের ওপারেই আছে বিশাল নদী, যেখানে আসলে মানুষ জীবিকা নির্বাহ করে শাপলা তুলে এবং মাছ ধরে। এখানে যদি লক্ষ্য করেন, এখানে রয়েছে সেই নদীর ঘাট এবং এইখান থেকেই আসলে এই নৌকাগুলো নিয়ে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি এটা মূলত চার নদীর মোহনা, যদিও চার নদী বলা যায় না, কারণ এখানে তো স্লুইস গেট দিয়ে এটা আসলে বাঁধানো রয়েছে। তো এটা তিন নদীর মোহনার মতো এখানে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। আর এই জায়গার পাশে, অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তাটা আসলে অত্যন্ত অসাধারণ একটি রাস্তা, কারণ চারপাশে এখানে এই যে কৃষ্ণচূড়া যে গাছ রয়েছে, এই কৃষ্ণচূড়া গাছের মাধ্যমে এই সমগ্র অঞ্চলটি লালের সাথে সবুজের মিশ্রণে বাংলাদেশের রক্তরাঙা ইতিহাসকে ধারণ করছে। স্লুইস গেটের বিপরীতে রয়েছে অসম্ভব সুন্দর চিত্রা নদী, যে নদীর রূপ লাবণ্যে সে ছাড়িয়ে গেছে সবকিছুকে। চিত্রা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা পদ্মা সিস্টেমের একটি বিশাল উপকূলীয় নদী। একসময়ের খরস্রোতা এই নদীটির উৎপত্তি হয় চুয়াডাঙ্গা ও দর্শনা নিম্নস্থল থেকে, এবং এই নদী মিলিত স্রোত খুলনা দৌলতপুরের কাছে ভৈরব নদীতে গিয়ে মিশেছে। বর্তমানে এই নদীটি কতিপয় প্রাকৃতিক কারণ, কালভার্ট নির্মাণ ও মূলত দখলদারির কারণে মৃতপ্রায়। আমি এখন স্লুইস গেটের এই পাশে যে ভিত্তিপ্রস্তর রয়েছে এখানে রয়েছি। তো এইখানে আসলে এই ভিত্তিপ্রস্তরের উপরে মূলত এখানে জাল শুকানো হয়, অর্থাৎ জেলেরা এই নদীতে মাছ ধরে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা সাজানো আছে। তো এইখানে মাছ ধরার পরে জালটা এখানে শুকাতে দেওয়া হয়। আর পাশাপাশি এখানে আসলে শুকানোর কাজটাই বেশি করা হয়, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কুটার পালা আছে, অর্থাৎ এখানে ধান ছাড়ানোর পরে যে কুটা থাকে এই কুটাগুলো এখানে আসলে জমা করে রাখা হয়। এই যে কুটাগুলো জমা করে রাখা হয় এটাকেই বলা হয় কুটার পালা। এই নদীটাই এই সমগ্র অঞ্চলের আয়ের প্রধান উৎস, কেননা এই নদীর পানি বিস্তৃত হয়ে ছড়িয়ে গিয়েছে ধান ক্ষেত সহ নানা জায়গায়। যেখানে জাল শুকাতে দেওয়া হয় তার এই পাশে এখানে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, যেটি এখন ঠিক ভরা রোদে বসা সম্ভব না। অর্থাৎ ভরা রোদে ছাউনি দেওয়া জায়গাগুলোতে বসা সম্ভব, কিন্তু এই যে খোলা জায়গাগুলোতে বসা সম্ভব না। তবে বিকালের দিকে আসলে দর্শনার্থীদের ভিড় দেখা যায় এখানে। তো এইটা মূলত দর্শনার্থীরা যেন এখানে বসে এই নদীর অমায়িক সৌন্দর্য উপভোগ করতে পারেন, এজন্যই তৈরি করা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নৌকাগুলো, এগুলো আসলে নদী থেকে কাজ সারার পর এগুলো এখানে শুকাতে দেওয়া হয় এবং এগুলো উপরে উঠিয়ে রাখা হয়। পরবর্তীতে যখন আবার এটা প্রয়োজন হয় তখন এই নৌকাগুলো আবার পানিতে দিয়ে তারা তাদের কাজে নিয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নৌকা তাতে ঘাস বোঝাই করে নিয়ে যাচ্ছে দূরের দিকে। এই পাশে বেশ কিছু নৌকা উপরে উঠিয়ে রাখা হয়েছে, আর এইখানে রয়েছে নৌকা সেই পাটাতনগুলো। যখন এই নৌকাগুলো নদীতে ভাসানো হয় তখন আসলে এই পাটাতনগুলো এই নদীর নৌকার উপরে দেওয়া হয়, নৌকার উপর দিয়ে এটা আসলে নদীতে ভাসানো হয়। এবং এই পাশে যদি দেখেন, এই পাশে রয়েছে আরও কিছু ছোট ছোট নৌকা, এগুলোকে ডিঙি নৌকা বলা হয়ে থাকে, যেগুলোর প্রত্যেকটার ভিতরে আসলে পানি উঠে গিয়েছে। এটার ভিতরে আমরা যদি দেখি এখানে আসলে পানি উঠেছে, সেই ছাপ রয়েছে। অর্থাৎ পানি যখন এখানে এই নৌকাগুলোতে ওঠে তখন এই পানিগুলোকে আবার কেটে ফেলে দিতে হয়। তো এটা হচ্ছে এই নৌকাগুলোর বিশেষ বৈশিষ্ট্য।
গোদাড়া ইকো পার্কের ভেতরের দিকে রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা গোদাড়া পার্কের একটু ভেতরের দিকে এসেছি এবং এই ভেতরের দিকে আসলে মিনি সুন্দরবন বলা যায় এটাকে। এই মুহূর্তে আমার পাশে রয়েছে গোল গাছ। এই গোল গাছের উপকারিতা আমরা অনেকেই জানি। গোল গাছ আমাদের অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। এই গোল গাছের পাতা দিয়ে ঘরের চালাসহ নানাবিধ কাজ করা হয়ে থাকে। আমার ডান হাতে যদি দেখেন, এই যে বাড়ি, এই বাড়ির যে চালাটা, অর্থাৎ এই যে গোয়াল ঘর, যেটা এই গোয়াল ঘরে যে চালা, এইটা মূলত তৈরি করা হয়েছে গোলপাতা দিয়ে। তো এরকম গোলপাতার বিভিন্ন ছাউনি আমরা এই গ্রামীণ অঞ্চলে নানা জায়গায় দেখতে পাই। এখানে রয়েছে কেওড়া গাছ, পিছনে রয়েছে গরান গাছ। তো এইটা আসলে একটা সুন্দরবনের ফিল দেয়। পাশাপাশি এই যে নদীটা বয়ে গিয়েছে, এই নদীটা আসলে সেই পশুর নদীর মতোই মনে হচ্ছে, যদিও এটা আসলে পশুর নদী না। এখান থেকে যদি পেছনের দিকে তাকান, পেছনে এই যে নদী গিয়েছে, এই নদীর দুই পাশে আসলে বাড়ি রয়েছে, যার ফলশ্রুতিতে এই নদীর পাড়ে আসলে বিভিন্ন হাঁস মুরগি সহ নানাবিধ প্রাণী, অর্থাৎ যারা গৃহপালিত প্রাণী, তারা এখানে বিচরণ করে থাকে। আর এই যে অঞ্চলগুলা, এটা দেখলে যে কোনো কারোরই প্রথম দেখায় মনে হবে এটা একটা সুন্দরবন। কেননা আপনি যদি এখানে তাকান, সুন্দরবনের সকল গাছগাছালি এখানে রয়েছে এবং দৃশ্যটাও অনেকটা সেই সুন্দরবনের মতো। আমরা যখন পশুর নদী দিয়ে সুন্দরবনের ভিতরে গিয়েছি, তখন ঠিক এই একই রকম দৃশ্য আমরা উপভোগ করেছি। যদিও এই সমগ্র অঞ্চলটি স্লুইস গেট দিয়ে ওপাশে বাধা দেওয়া রয়েছে, ফলে এই নদী দিয়ে নৌকা চলাচল না করলেও স্লুইস গেটের অপর পাশে বেশ কিছু নৌকা চলাচল করে। ওই অঞ্চলের মানুষের অন্যতম জীবিকা হচ্ছে এই নৌকার মাধ্যমে মাছ ধরা। গোদাড়া ইকো পার্কের পাশে রয়েছে সুবিস্তীর্ণ প্রাকৃতিক মাছের খামার, যাকে স্থানীয় ভাষায় ঘের বলা হয়ে থাকে। এখানে প্রাকৃতিকভাবেই মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো সাধারণত প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। তবে বাগেরহাট জেলার মাছের এই খামারগুলো চিংড়ি মাছের জন্য বিখ্যাত। সমগ্র বাগেরহাটে প্রায় ৬৭ হেক্টর জমিতে প্রায় ৫২,০০০ ঘেরে চাষ করা হয় বাগদা চিংড়ি এবং প্রায় ২৬,০০০ ঘেরে চাষ করা হয় গলদা চিংড়ি। এই প্রাকৃতিক ঘেরগুলো থেকে প্রায় ৪০,০০০ টন চিংড়ি পাওয়া যায়, যা দেশে উৎপাদিত চিংড়ির ১/৩ বাগেরহাটের চিংড়ি বাইরের দেশে রপ্তানি করা হয়, ফলে এটি আমাদের অর্থনৈতিক উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দর্শক মণ্ডলী, আমার হাতের ডান পাশে রয়েছে সেই ইকো পার্ক এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, এটা মূলত একটা ঘের। স্থানীয় ভাষায় এই যে ছোট ছোট পুকুর যেখানে আসলে মাছ চাষ করা হয়ে থাকে, এগুলোকেই ঘের বলা হয়ে থাকে। এবং আমি এখানে দাঁড়িয়ে মাছের আষ্টে গন্ধ কিছুটাও অনুভব করতে পারছি। আর এদিকে আমার পেছনে, আমার সামনে এখানে আসলে কিছু জেলে তারা মাছ চাষের জন্য এখানে পানিতে বিভিন্ন সার ছিটিয়ে দিচ্ছে এবং তারা এখানে সম্ভবত পানি পরিষ্কার করছে। তো এই যে সমগ্র অঞ্চল, এই সমগ্র অঞ্চল আসলে অনন্য অসাধারণ এক দৃশ্য। এবং এই যে পানির উপর ছোট ছোট যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমার হাতের বাম পাশে, এই ঘরগুলোতে মূলত এখানে এই ঘেরটা পাহারা দেওয়া হয়, অর্থাৎ রাতে এই মাছ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে আসলে কিছু মানুষজন রাতে থাকে, যাতে করে এই ঘেরগুলা সুরক্ষিত রাখা যায়। এই ঘেরের এই পাশে যদি আমি সামনের দিকে এগোই, এখানে আসলে বেশ বড় ক্ষেত রয়েছে। এখানে একদিকে যেমন ঘের রয়েছে এবং ঘেরের পাড়ে আসলে বিভিন্ন শাকসবজি চাষ করা হচ্ছে। পাশাপাশি এই ঘেরের অপোজিটে বিভিন্ন নারকেল গাছ সহ, তাল গাছ সহ নানাবিধ ফল ফলাদি চাষ করা হচ্ছে, যেটা অসাধারণ এক দৃশ্য সৃষ্টি করেছে। পাশাপাশি এই যে ঘেরগুলো আছে, অর্থাৎ এই পাশে এখানে হাইড্রোফোনিক্স অর্থাৎ ভাসমান চাষ পদ্ধতিও এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যেটার মাধ্যমে পানির ওপরেও আসলে শাকসবজি চাষ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ একই সাথে পানির নিচে মাছ এবং পানির উপরে শাকসবজি চাষ করা সম্ভব হচ্ছে এই হাইড্রোফোনিক্স পদ্ধতির মাধ্যমে। এই যে ঘেরের পাড়ে এই যে আমার হাতের দুই পাশে এখানে আসলে বেগুন চাষ করা হয়েছে এই পাশে, এবং এ পাশে ঝাল লাগানো হয়েছে বেশ কয়েক জাতের। এখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি এবং এখানে আসলে বেগুনি জাতের কিছু ঝাল, এখানে লাল ঝাল। তো এই সব কিছু মিলিয়ে আসলে এই সমগ্র জায়গাটাকে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই পাশে আসলে আম গাছ চাষ করা হয়েছে, এই পাশে কলা গাছ চাষ করা হয়েছে, এখানে নৌকা রয়েছে। তো এই নৌকার মাধ্যমে আসলে হাইড্রোফোনিক্স পদ্ধতিতে যে চাষ করা হয়, সেই চাষের মাধ্যমে সার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি এগুলো তুলে আনার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই নৌকা।
এছাড়া এই যে জলাধারটি এটা আসলে মূলত একটা ছোটোখাটো খাল, এবং এই খাল দিয়ে আসলে নৌকা সহ বিভিন্ন পানি চালিত যানবাহন এখানে চলাচল করে। যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ট্রলার যাচ্ছে, তো এইটা আসলে খাল থেকে গিয়ে নদীতে মিশ্রিত হয়েছে। তো আমরা একটু আগে যেই নদী দেখিয়েছি এটা মূলত যে সেখানে আসলে মিশেছে। আর আমার হাতের বাম পাশে এই যে জায়গাটা রয়েছে এখানে তাল গাছ, নারকেল গাছ সহ নানা গাছ লাগানো হয়েছে। আর আমরা জানি তাল গাছ বজ্র রোধক হিসেবে কাজ করে, আর তাই আমাদের প্রত্যেকেরই তাল গাছ লাগাতে হবে, বিশেষ করে রাস্তার আশেপাশে এই তাল গাছ লাগানোটা বাড়াতে হবে। এই ঘেরগুলোতে দুপুরের তপ্ত রোদে পানি গরম হয়ে যায়, ফলে গরম পানিতে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এর ফলে এই যন্ত্রচালিত পাখার মাধ্যমে পানি ঠান্ডা করা হয়, যার ফলে একই সাথে পানিতে অক্সিজেনের পরিমাণও ঠিক থাকে। আর ঠান্ডা পানি বিশেষ করে পোনা মাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা এই ইকো পার্কে আয়োজন করি বর্ণাঢ্য সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের, আর এই অনুষ্ঠানকে সার্থক করে তোলে দর্শক সারিতে বসে থাকা আমাদের অতিথি এবং স্থানীয় লোকজন। সবাই এলাক, আমি এই ব্যাগ থেকে বাঁচিয়ে দেবো, কিন্তু সবাই এলাক। এই ইকো পার্ক থেকে সূর্যাস্তের যে দৃশ্য আমরা দেখতে পাই তা সত্যিই লোভনীয়। দর্শক মণ্ডলী, সমগ্র প্রামাণ্যচিত্র জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফতেখার আনান। আমরা ইতিহাস এবং ঐতিহ্যের সন্ধানে ছুটে গিয়েছি দেশ থেকে দেশান্তরে, ছুটে গিয়েছি গ্রাম থেকে গ্রামান্তরে, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছিলাম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার এই গোদারা পার্কে। এবং এই গোদারা পার্কে একটা মিনি সুন্দরবন ভাইব আছে, তো এটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ডকুমেন্টারিতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সন্ধানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।